যুদ্ধ শুরুর পরে প্রথম খুলে দেওয়া হয়েছে তেহরানের মেহেরাবাদ আর ইমাম খোমেনি বিমানবন্দর। এই বিমানবন্দরের রানওয়েতে যখন চাকার ঘর্ষণ আর ইঞ্জিনের গর্জন পুনরায় শুরু হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটা দীর্ঘ অস্থিরতার অবসান ঘটেছে। কিন্তু এই স্বাভাবিকতার আবরণের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সমীকরণ, যেখানে শান্তির বার্তার চেয়ে বারুদের গন্ধ অনেক বেশি তীব্র। যুদ্ধের বিরতি এর মানে কি শান্তি? আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের হুঙ্কার বলছে অন্য কথা। ইরান এখন আগের চেয়েও রেকর্ড গতিতে সাজাচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের রহস্যময় ভাণ্ডার, যা কিনা খোদ আমেরিকার অস্ত্রের সরবরাহ লাইনকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা বিশ্বমঞ্চে উত্তেজনার নতুন পারদ চড়িয়ে দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে নাকি আজই স্বাক্ষরিত হতে যাচ্ছে ইরানের সাথে সেই বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। ট্রাম্পের দাবি, ওবামা বাইডেনের দুর্বল চুক্তিকে ইতিহাসে রাস্তা করে ফেলে তিনি আনতে চলেছেন এক নতুন নিরাপত্তা গ্যারান্টি, যেখানে ইরানকে পারমাণবিক স্বপ্ন বিসর্জন দিতেই হবে। অথচ এই নাটকীয়তার মাঝেই রহস্য ঘনীভূত হচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অবস্থান নিয়ে। ট্রাম্প বলছেন তিনি ইসলামাবাদের পথে মাঝ আকাশে আছেন, আর রয়টার্স বলছে তিনি এখনও আমেরিকার মাটিতেই। কূটনীতির এই গোলকধাতায় ইরান কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কোনো হুমকির মুখে তারা আলোচনার টেবিলে বসবে না। আগে সরাতে হবে হরমুজ প্রণালীর সেই শ্বাসরুদ্ধকর মার্কিন নৌ অবরোধ, যেখানে মার্কিন সেন্টকম গত কয়েকদিনে অন্তত ২৭টা জাহাজকে আটকে দিয়ে তেহরানের অর্থনীতির মেরুদণ্ডকে আঘাত দেওয়ার চেষ্টা করছে। সেখানে তেহরানের বার্তা খুবই স্পষ্ট, যুদ্ধের ময়দানে তারা নতুন নতুন কার্ড সাজিয়ে রেখেছে। ঠিক এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল হাত তুলে নিয়েছে ১২,০০০ অত্যাধুনিক এফপিভি ঘাতক ড্রোনের বিশাল টেন্ডার, যাদের মূল লক্ষ্য রাতের অন্ধকারে নিখুঁত নিশানায় আঘাত হানা। চীনের ওপর নির্ভরতা কাটিয়ে ইসরায়েল এখন চাইছে নিজেদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে ভবিষ্যতে বড় সংঘাতের জন্য প্রস্তুত হতে। আগুনের এই আঁচ পৌঁছে গেছে বাগদাদ পর্যন্ত। কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির গোপন সফরের মাশুল দিতে ইরাকের সব ডলারের সাপ্লাই আর নিরাপত্তার সহায়তা এক নিমেষেই বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। বারুদের এই উত্তাপ যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ সেটি নয়, মন্দার মুখে থাকা জার্মানি তাদের বিশ্ববিখ্যাত গাড়ি তৈরির কারখানাগুলোতে এখন রূপান্তর করছে এক একটা কামানের গোলা আর ড্রোন তৈরির কারখানায়, যা ইউরোপকে আবারও এক বিশাল সমরাস্ত্রের কারখানায় পরিণত করার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব অর্থনীতির মানচিত্র যেন রাতারাতি বদলে যাচ্ছে। হংকং হয়ে উঠছে বিশ্বের স্বর্ণ বাণিজ্যের নতুন সিংহাসন, কারণ গ্লোবাল সাউথের দেশগুলো এখন পশ্চিমা ব্যাংকের ওপর আস্থা হারিয়ে নিজেদের মূল্যবান সম্পদ সরাচ্ছে নিরাপদ আশ্রয়ে। হরমুজ প্রণালীর এই সংকটে এক মুহূর্তে ভেঙে পড়েছে পশ্চিমা নিরাপত্তার সেই বালির বাঁধ, যা বিনিয়োগকারীদের কাতার দুবাই ছেড়ে নতুন কোনো গন্তব্য খুঁজতে বাধ্য করছে। ট্রাম্পের আলটিমেটাম ঘড়ির কাঁটার মতো টিকটিক করছে। মঙ্গলবারের মধ্যে যদি কোনো সমাধান না আসে, তবে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। মার্কিন প্রেসিডেন্টের এই ভয়ঙ্কর সতর্কবাণী এখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। শান্তি না হলে প্রচুর বোমা ফাটতে শুরু করবে। এখন প্রশ্ন একটাই, ইসলামাবাদের এই দাবার চালে সত্যিই কি শান্তির সূর্য উঠবে, নাকি মধ্যপ্রাচ্য সাক্ষী হতে চলেছে আরেকটি মহাপ্রলয়ের? দর্শক, আপনাদের সাথে আছে আমি ওমর ফারুক। আজকের এই আয়োজনে আসুন দেখা যাক আজকের সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। দর্শক, মিডল ইস্ট স্পেক্টেটর জানাচ্ছে, আজ থেকে তেহরানের মেহেরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করেছে ইরান। উভয় বিমানবন্দর থেকে স্বাভাবিক বিমান চলাচল শুরু করবে এখন থেকে। এছাড়া ইরানের আইআরজিসির কমান্ডার মুসাভি দাবি করেছেন, যুদ্ধ শুরুর আগের চেয়েও এখন দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার তৈরি করছে ইরান। চলমান যুদ্ধবিরতির মধ্যেই তারা রেকর্ড গতিতে নিজেদের অস্ত্রভাণ্ডার নতুন করে সাজাচ্ছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই বিরতির সুযোগে ইরান আগের চেয়ে অনেক দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলো প্রতিস্থাপন এবং আধুনিকায়ন করেছে। মুসাভির দাবি, ইরান এখানে সফল হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তার মতে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে অস্ত্রের জন্য দীর্ঘ সরবরাহ লাইনের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে ইরান নিজেদের মাটিতেই দ্রুত গতিতে এসব অস্ত্র তৈরি করতে সক্ষম। আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি।
দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। এই মুহূর্তে আমাদের কাছে যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সাথে আজকেই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। অর্থাৎ শান্তির খুব কাছেই আমরা রয়েছি, এমনটি কিন্তু বলছেন ট্রাম্প। এছাড়া মিডল ইস্ট স্পেকটেটর জানাচ্ছে আগামীকাল ইরানকে আলোচনায় রাজি করাতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, এটি কিন্তু জানিয়েছে মিডল ইস্ট স্পেকটেটর। এছাড়া ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে ইরানের সাথে আলোচনা ব্যর্থ হলেই যেন দ্রুত আক্রমণ করা যায় সেই বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখছে ইসরায়েল। অর্থাৎ দর্শক, ইসরায়েল কিন্তু প্রচণ্ড পরিমাণ চাপ অব্যাহত রাখছে যেন ইরান কোনো অন্যায় আবদার বা অন্যায় শর্ত যেটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপিয়ে দিতে চায় সেটি যেন তারা মেনে নেয়, কিংবা ইসরায়েল নিশ্চিতভাবেই জানে যে আলোচনাটি হবে না কিংবা আলোচনাটি ভণ্ডুল হয়ে যাবে এবং তারা সত্যি সত্যি সেই প্রস্তুতি নিয়ে রাখছে যাতে ভণ্ডুল হওয়া মাত্র তারা যুদ্ধ পুনরায় শুরু করতে পারে, যেহেতু নেতানিয়াহু যুদ্ধ ছাড়া টিকে থাকতে পারছেন না। এছাড়াও ইরানের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন ইরান শান্তি আলোচনায় অংশ না নেওয়ার যে দাবি করেছে তাতে গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে পাকিস্তানে আলোচনা হবে এবং ইরান সেখানে অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন প্রয়োজনে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও প্রস্তুত আছেন যদি আলোচনায় অগ্রগতি হয়। ট্রাম্প বলেন আলোচনাটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে এবং তিনি আশা করছেন কোনো পক্ষই এখানে খেলা খেলছে না। তিনি আরও নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে আলোচনায় সব প্রস্তুতি চলছে। ট্রাম্প জানান তারা স্থানীয় সময় অনুযায়ী রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন। আলোচনার মূল শর্ত হিসেবে তিনি বলেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। তিনি সতর্ক করে বলেন ইরান শর্ত মানলে দেশটির উন্নতির সুযোগ পেতে পারে, তবে ব্যর্থ হলে পরিণত হবে খারাপ। উল্লেখ্য, এর আগে ট্রাম্প বলেছিলেন পাকিস্তানকে শান্তি চুক্তি হলে সেটা ঘোষণা দিতে তিনি পাকিস্তানে যেতে পারেন। অর্থাৎ আশা করা যাচ্ছে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তি যদি সম্ভব হয় সেটি ঘোষণা দেওয়ার জন্য নিজে পাকিস্তানে চলে যাবেন। এছাড়া ট্রাম্প একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ইসরায়েল আমাকে চালায় না, আমি ইসরায়েলকে চালাই। সম্ভবত এই টুইটের উদ্দেশ্য হচ্ছে ট্রাম্পের অনেকগুলো বিষয় নিয়ে সমালোচনা হচ্ছিল যে ট্রাম্প আসলে ইসরায়েলের জন্য বাধ্য হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি ইসরায়েলের জন্য যুদ্ধ করছেন। তো সেই বিষয়টির দিকে ইঙ্গিত করে ট্রাম্প হয়তো এই টুইটটি করেছেন, যেখানে তিনি বলেছেন ইসরায়েল আমাকে চালায় না, আমার সিদ্ধান্ত আমি নিজেই নেই। ইরান আক্রমণ করার ক্ষেত্রে নেতানিয়াহু আমাকে আদেশ দেয় নাই, আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি। দেখুন একটি সুপার পাওয়ারের কি অবস্থা, তারা কিন্তু বিশ্ববাসীর সামনে এটি প্রমাণ হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বা পলিটিক্যাল সিস্টেমটা এটা টোটালি হ্যাক হয়ে গেছে এবং সেই হ্যাকটা করেছে হচ্ছে ইসরায়েল। এবং এটি আমার কথা না, এটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি সম্মেলনে বলেছিলেন। এছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের যে স্বর্গ ছিল পারস্য উপসাগরীয় দেশগুলো, আরব দেশগুলো, সেগুলোতে কিন্তু কাঁপিয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর চলমান সংকট বিশ্ববাজারের বিনিয়োগকারীদের জন্য গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ইনস্টিটিউট অফ মিডল ইস্ট স্টাডিজের বিশেষজ্ঞ সের্গেই বালমাসভ মনে করেন এই সংকটের সবচেয়ে বড় প্রভাব কেবল তেল সরবরাহ ব্যাহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিনিয়োগের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তিনি জানান 28 ফেব্রুয়ারির আগ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোকে বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য বা তুরস্কের সামরিক ঘাঁটি থাকায় কেউ সেখানে সাক্ষাৎ করার সাহস দেখাবে না বলেই মনে করা হতো। কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমা দেশগুলোর দেয়া এই নিরাপত্তা গ্যারান্টি আসলে বালির বাঁধের মতোই ঠুনকো। তাই বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে বিনিয়োগকারীরা এখন উপসাগরীয় দেশগুলো বাদে অন্য নিরাপদ গন্তব্যস্থলের সন্ধান করবেন। এই বিশ্লেষকের ধারণা ভবিষ্যতে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে খোদ ইরানও বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাব্য গন্তব্য হয়ে উঠতে পারে। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর 27টি জাহাজকে ইরানে প্রবেশে বাধা দিয়েছে বা ইরান থেকে বের হতে বাধা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্টকম।
এছাড়া আমেরিকার পিবিএস নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হুমকি দিয়েছেন ইরানের উদ্দেশ্যে। তিনি বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলে প্রচুর বোমা ফাটতে শুরু করবে। আমরা আপনাদের জন্য সেই হুমকির একটি ছবি শেয়ার করছি আপনাদের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন, ট্রাম্প কিন্তু হুমকি দিচ্ছে যদি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যায় প্রচুর বোমা ফাটতে শুরু করবে। একটি প্রচ্ছন্ন হুমকি এটি ইরানের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, যখন আরব দেশগুলো বিনিয়োগের জন্য নিরাপদ হতে পারছে না, সবাই আরব দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন কিন্তু সাউথ চায়না মর্নিং পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে, পশ্চিমা দেশগুলোতে সোনা গচ্ছিত রাখা নিয়ে ক্রমশ আস্থা হারাচ্ছে বিভিন্ন দেশ। ইরান যুদ্ধের অনিশ্চয়তার মাঝে এই সুযোগটি কাজে লাগাতে চাইছে হংকং। তারা এখন বৈশ্বিক স্বর্ণের প্রধান কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বিশেষজ্ঞরা বলছেন, বেল্ট অ্যান্ড রোড ভুক্ত দেশগুলোর সোনার খনি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হয়ে উঠতে পারে চীনের এই বিশেষ অঞ্চলটি, অর্থাৎ হংকং। ভৌগোলিক অবস্থান এবং চীনের সাথে মজবুত অর্থনৈতিক সম্পর্কের কারণে হংকং এক্ষেত্রে বেশ ভালো সুবিধাজনক অবস্থানে রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে সোনার প্রধান ক্রেতা হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো। হংকং এখন এই দেশগুলোর জন্যই আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরান কিন্তু জানিয়েছে, হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না হলে কোনো আলোচনা নয়। সাফ জানিয়ে দিয়েছে ইরান। ফলে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার বৈঠক নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে দুই দেশের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পকে জানিয়েছেন, মার্কিন অবরোধ এই চুক্তির পথে মূল বাধা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই চরম বিভ্রান্তি চলছে। ট্রাম্প বলছেন জেডি ভ্যান্স পথেই আছেন, আর সিএনএন বলছে তিনি যুক্তরাষ্ট্রের ভেতরেই আছেন। তবে ট্রাম্পের সর্বশেষ হুঁশিয়ারি, মঙ্গলবারের মধ্যে আলোচনা এবং চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। এদিকে ট্রাম্প কিন্তু আরও একটি টুইট করেছেন বা পোস্ট করেছেন। তার পোস্টে আপনাদের জন্য আমরা হুবহু তুলে ধরার চেষ্টা করছি। যে টুইটে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে আমরা যেই চুক্তিটি করতে যাচ্ছি সেটি কিন্তু বারাক হোসেন ওবামা এবং ঘুমন্ত জো বাইডেনের করা তথাকথিত ইরান পারমাণবিক চুক্তি জেসিপিওএ এর চেয়ে বহুগুণে ভালো হবে। আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে করা সবচেয়ে জঘন্য চুক্তিগুলোর মধ্যে সেটি ছিল অন্যতম। ওই চুক্তিটি ছিল পারমাণবিক অস্ত্র পাওয়ার একটা নিশ্চিত রাস্তা, যা আমাদের নতুন চুক্তিতে কোনোভাবেই সম্ভব নয়। তারা বোয়িং 757 বিমানে ভরে $1.7 বিলিয়ন সবুজ নগদ অর্থ ইরানে পাঠিয়েছিল, যাতে ইরানি নেতারা নিজেদের ইচ্ছামতো সেটা ওড়াতে পারে। সে অর্থাৎ ওবামা ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের ব্যাংকগুলোর সকল ক্যাশ খালি করে ফেলেছিল। ব্যাংকাররা তখন বলেছিল এমন দৃশ্য তারা জীবনও দেখেনি। এর পাশাপাশি ইরানকে আরও শত শত বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। আমি যদি ওই চুক্তি বাতিল না করতাম, তাহলে এতদিনে ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং আমাদের প্রিয় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পারমাণবিক হামলা হয়ে যেত। দর্শক, এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ করা যে পোস্ট। সেটি বরাবরের মতো তিনি তার মন গড়া কিছু মিথ্যা এখানে জুড়ে দিয়েছেন মার্কিন পূর্ববর্তী প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আমি বলছি না যে মার্কিন আগের প্রেসিডেন্ট যারা ছিলেন তারা খুব ভালো মানুষ ছিলেন, অবশ্যই তারা খারাপ মানুষ ছিলেন। তারা অনেক যুদ্ধ করেছেন এবং অনেক নারী, শিশু এবং সাধারণ মানুষ হত্যা করেছেন, নিরীহ মানুষ হত্যা করেছেন। কিন্তু তাদের কথার মধ্যে একটা ভ্যালু ছিল, একটা ওয়েট ছিল। তারা মিথ্যা কথা বললেও গুছিয়ে বলতে পারত। কিন্তু ট্রাম্প এসে আমেরিকাকে নগ্ন করে ফেলেছে। ট্রাম্প দেখিয়ে দিয়েছে আমেরিকা কতটা নিয়ন্ত্রণহীন, এবং তার পাগলামির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি এখন একটি হাস্যরসে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি যতই থাকুক, কূটনীতির খেলায় কিন্তু তারা সম্পূর্ণ অনির্ভরযোগ্য বলে প্রমাণিত হচ্ছে। তাদের মিত্ররা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তাদের শত্রুরা তার হুমকিকে গুরুত্ব দিচ্ছে না। এছাড়াও ওয়াশিংটন পোস্টের ডেভিড ইগনোসিয়ার মতো অপদার্থ সাংবাদিক আর ভুয়া সংবাদ মাধ্যমগুলো জেসিপিওএ নিয়ে কথা বলতে খুব ভালোবাসে, অথচ তারা ভালো করে জানে যে এটা ছিল বিপজ্জনক এবং আমাদের দেশের জন্য চরম লজ্জার। ট্রাম্পের অধীনে কোনো চুক্তি হলে তা শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ, আমেরিকা এবং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও বলেছেন, অযোগ্য ও কাপুরুষোচিত নেতৃত্বের কারণে বছরের পর বছর আমাদের যে লজ্জা ও অপমান সহ্য করতে হয়েছে, তার বদলে এই নতুন চুক্তি হবে এমন কিছু যা নিয়ে গোটা বিশ্ব গর্ব করবে। এছাড়া ট্রাম্প আরও বলেছেন, ইরানের ব্যাপারে আমরা যে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছি, ডেমোক্রেটরা তার ক্ষতি করার জন্য সম্ভাব্য সবকিছু করছে। প্রথম বিশ্বযুদ্ধ ৪ বছর ৩ মাস ১৪ দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৬ বছর ১ দিন, কোরীয় যুদ্ধ ৩ বছর ১ মাস ২ দিন, ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর ৫ মাস ২৯ দিন এবং ইরাক যুদ্ধ ৮ বছর ৮ মাস ২৮ দিন স্থায়ী হওয়া সত্ত্বেও ডেমোক্রেটরা বলতে পছন্দ করে যে আমি নাকি ৬ সপ্তাহে ইরানকে হারানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সত্যি বলতে সামরিক দৃষ্টিকোণ থেকে কাজটা তার চেয়ে অনেক দ্রুত হয়েছে, কিন্তু আমি তাদেরকে যুক্তরাষ্ট্রকে তাড়াহুড়ো করে এমন কোনো চুক্তিতে সই করতে দেব না যা আরও ভালো হতে পারত। এছাড়াও এছাড়াও ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে ডলার সরবরাহ থেকে শুরু করে সব ধরনের তহবিল এবং নিরাপত্তা সহায়তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ঠিক আগেই গত ২ দিনে বাগদাদ ঘুরে গেছেন ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। দর্শক, এই সেই ইসমাইল কানি যিনি অন্তত ৩ থেকে ৪টি ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফিরেছেন এবং সে হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইআরজিসির যে প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, অনেকে মৃত্যুবরণ করেছেন। অন্তত ৩ থেকে ৪টা এই ধরনের বিপুল হামলা থেকে ইসমাইল কানি কিন্তু বেঁচে ফিরেছেন এবং তখন সবাই বলছিল যে ইসমাইল কানি বারবার এই হামলাগুলো থেকে কীভাবে বেঁচে আসেন। তাকে অনেক সময় বাংলাদেশ থেকে অনেকেই সন্দেহ করছিল যে গুপ্তচরের মধ্যে তিনি নিজেও একজন হয়তোবা ইসরায়েলি গুপ্তচর। সেই ইসমাইল কানি কিন্তু ২ দিন আগে কুদস ফোর্সের কমান্ডার হিসেবে ইরাকে গিয়েছিলেন এবং ইরাক সফর করে আসেন এবং ঠিক তার সফরের ২ দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের ওপর স্যাংশনের মতো করে সব ধরনের তহবিল এবং নিরাপত্তা সহায়তা পুরোপুরি বন্ধ করে দিল। ইসমাইল কানি কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলো যেগুলো ইরাকে রয়েছে, ইরানপন্থী, তাদেরকে নতুন যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন এবং পাশাপাশি একজন ইরানপন্থী প্রধানমন্ত্রী ইরাকে বসানোর পরিকল্পনা দিয়ে এসেছেন বলে দাবি করেছে রেরাম নোভেরাম। ইরাকের ওপরে আমেরিকার ক্ষেপে যাওয়ার পেছনে এই কায়ানির সফর সরাসরি প্রভাব থাকতে পারে বলে সন্দেহ করছে বিশ্লেষকরা এবং এটি মোটামুটি পরিষ্কার যে এটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। এছাড়া মন্দার মুখে থাকা জার্মানি তাদের ধুঁকতে থাকা শিল্প খাতকে, বিশেষ করে গাড়ি তৈরির কারখানাগুলোকে এখন সমরাস্ত্র তৈরির কারখানায় রূপান্তর করছে। চীনের সাথে তীব্র প্রতিযোগিতার অর্থনৈতিক স্থবিরতা কাটাতে বার্লিন এখন শ্রমিক ও প্রযুক্তিকে অস্ত্র উৎপাদনের দিকে ঠেলে দিচ্ছে। এর মধ্যেই রাইন মেটালের মতো বড় কোম্পানিগুলোর সাথে মিলে ড্রোন ও গোলাবারুদ তৈরিতে নামছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওয়াল স্ট্রিট জার্নালের খবরের বিশ্লেষণে বলা যায়, জার্মানির এই পদক্ষেপ খুব দ্রুত ইউরোপকে আবার যুদ্ধ ও সমরাস্ত্র শিল্পের আঁতুড়ঘরে পরিণত করবে। জার্মানির মতো ভারী শিল্প সক্ষমতার দেশ তার নেতৃত্ব দিতে চায়, অর্থাৎ জার্মানি এখন গাড়ি এবং শিল্পের কাজ যন্ত্রাংশ থেকে সরে এসে অস্ত্র উৎপাদনে পূর্ণ মনোযোগ দিচ্ছে। এছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ কিন্তু একটি আল জাজিরাকে জানিয়েছেন, তিনি বলেছেন, ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, আমরা হুমকির মুখে আলোচনায় বসবো না। গত ১০ দিনে আমরা যুদ্ধের আরও নতুন কৌশল প্রস্তুত করেছি। এছাড়া ট্রাম্প কিন্তু আরেকটি টুইট করেছেন। তিনি সর্বশেষ টুইটে জানিয়েছেন যে আমরা ইরানের সাথে যে চুক্তিটি করতে যাচ্ছি সেটি আগেরটার চেয়ে আরও অনেক বেশি ভালো হবে। এছাড়া ইসরায়েল জানাচ্ছে, ইসরায়েল নতুন একটি টেন্ডারের মাধ্যমে ১,২০০ বা ১,২০০টি এফপিভি কম্ব্যাট ড্রোন কিনছে ইসরায়েল। এর আগে ২০২৫ সালে তারা ৫,০০০টি সাশ্রয়ী ড্রোন কেনার চুক্তি করেছিল। এবারে ড্রোনগুলো আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন, বিশেষ করে এতে রাতের আধারে হামলার সক্ষমতা যুক্ত করা হয়েছে। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইসরায়েল এবার ড্রোনের যন্ত্রাংশের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপাদানের ওপর বেশি জোর দিচ্ছে। ইসরায়েলের ভবিষ্যতে বড় সংঘাতের জন্য নিজেকে খুব দ্রুত প্রস্তুত করছে এবং সেই আভাস দিচ্ছে এই বড় ক্রয়াদেশ। এছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের কথার পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে জানান যে
তেহরান ছায়া হুমকির মুখে আলোচনায় বসবে না, যুদ্ধের ময়দানে নতুন কার্ড প্রস্তুত করছে ইরান। দর্শক, এই মুহূর্তের আমাদের লাইভ যে সংবাদগুলো রয়েছে, আমরা চলে যাচ্ছি সেই সংবাদগুলোতে। ইরান কিন্তু জানাচ্ছে সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে মোট ৮,৬৯৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার বিস্তারিত পরিসংখ্যান যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি, সংযুক্ত আরব আমিরাতে ২,৮১৯টি হামলা চালানো হয়েছে। এছাড়া সৌদি আরবে হামলা চালানো হয়েছে ১,২৩১টি, ইসরায়েলে হামলা চালানো হয়েছে ১,৩৫৭টি, কুয়েতে হামলা চালানো হয়েছে ১,২১৪টি, কাতারে ৭৩০টি হামলা চালানো হয়েছে, বাহরাইনে ৭১৭টি হামলা চালানো হয়েছে, ইরাকে হামলা করা হয়েছে ৩৪০টি এবং জর্ডানে ২৮৭টি হামলা চালানো হয়েছে। এছাড়া একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে আমেরিকার টেক্সাসে কিন্তু একটি তেলের খনিতে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণটি কেন ঘটেছে সেটি এখনও পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে চলা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলা কঠোর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা ঐতিহাসিক পরিবর্তন এনেছে জাপান। ২০২৬ সালের ২১শে এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নেতৃত্বাধীন মন্ত্রিসভা দীর্ঘদিনের অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছে। নতুন নিয়মের ফলে জাপান এখন থেকে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ ও ফাইটার জেটের মতো প্রাণঘাতী বা ভারী যুদ্ধাস্ত্র তার প্রতিরক্ষা সহযোগী দেশগুলোতে বিক্রি করতে পারবে। এছাড়া যুদ্ধবিরতি শেষ হবার একেবারে কাছাকাছি সময়ে পাকিস্তানে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ভোরে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছে এক্সিওস। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আজ একই সময় ইসলামাবাদে পৌঁছাবে বলে পাকিস্তানের বেনামি এক কর্মকর্তার বরাতে জানিয়েছে আল আরাবিয়া চ্যানেল। এবং আমেরিকার সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইরানের অগ্রগামী দল পাকিস্তানে অবতরণ করেছে বলে জানিয়েছে পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা। ইরানের বিচার বিভাগের প্রধান গুলেম হোসেন মোহসেনি এজিএই বলেন, যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করতে পারে। যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দেশকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। এছাড়া সুদানের সাথে $1.5 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। মূলত সৌদি আরব এই চুক্তিতে অর্থায়নে অস্বীকৃতি জানানো এবং তা বাতিলের অনুরোধ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুদ্ধবিমান ও ভারী অস্ত্রশস্ত্র অন্তর্ভুক্ত থাকা এই চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, তবে আঞ্চলিক সংঘাত নিয়ে উদ্বেগ এবং বাহ্যিক চাপের মুখে রিয়াদের অবস্থান পরিবর্তন হওয়ায় পুরো প্রক্রিয়াটি থমকে গিয়েছে। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে এই প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন নথির বরাতে জানিয়েছে পলিটিকো। আজারবাইজান, বাহরাইন এবং ইন্দোনেশিয়ায় আমেরিকা বিরোধী মনোভাব দ্রুত বাড়ছে। বাহরাইনের জনগণের ধারণা ওয়াশিংটন তাদের নিরাপত্তার চেয়ে ইসরায়েলকে বেশি গুরুত্ব দেয়। আজারবাইজান আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতি থমকে গেছে এবং ইন্দোনেশিয়ায় ইরানের প্রচারণার প্রভাবে তৈরি হচ্ছে উপনিবেশবাদ বিরোধী জনমত। গোপন নথিগুলো অনুযায়ী বিদেশের মার্কিন দূতাবাসগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে ওপর মহল থেকে নানা বিধিনিষেধের মুখে পড়েছে। তারা কেবল অফিসিয়াল বয়ান রিপোর্ট করতে পারছে, যার ফলে ইরানের কৌশলে ডিজিটাল প্রচারণার বিপরীতে তারা উল্লেখযোগ্য কিছু করতে পারছে না। জাকার্তা থেকে পাঠানো এক বার্তায় সতর্ক করা হয়েছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইন্দোনেশিয়ার সাথে আমেরিকার নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের কোনো দাবির কাছে ইরান নতি স্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন কর্মকর্তাদের আচরণ ও পরস্পর বিরোধী সংকেত ইরানের আত্মসমর্পণ চাওয়ারই নামান্তর বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বুধবার সন্ধ্যার মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে বড় ধরনের হামলার হুমকি দিয়ে তিনি জানান এরপর প্রচুর বোমা ফেলা হবে। এই তথ্য জানায় স্পুতনিক ইন্টারন্যাশনাল। এছাড়া গতরাতে মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলা করে ইরানের নৌবাহিনীর সহায়তায় সিলিকা সিটি নামক একটি তেলবাহী ট্যাঙ্কার আরব সাগর পেরিয়ে নিরাপদে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। এখন সেটা ইরানের একটি বন্দরে নোঙর করে আছে। ইরান এটাকে আমেরিকান নৌবাহিনীর বিরুদ্ধে তাদের সামরিক ও কৌশলগত বিজয় হিসেবে দেখছে, এটি জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মিডিয়া অফিস। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা সর্বশেষ সংবাদগুলো। আমাদের পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।